তাই বিছানা থেকে নিজের চাদরটি নিয়ে এসে উদয়ের গালে আলতো করে ঢেকে দেয়। কিছুক্ষণ দাঁড়িয়ে উদয়ের মুখের দিকে চেয়ে থাকে মালা। এই মানুষটা তার জীবনে কতটা আপন, কতটা প্রিয় তা সে নিজেও ঠিকমতো প্রকাশ করতে পারে না। এক অদ্ভুত মমতার ভালোবাসা নিয়ে ধীরে ধীরে ফিরে যায় নিজের ঘরে। উজান ঘরে ঢুকে মালাকে গভীর চিন্তায় ডুবে থাকতে দেখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মুখের অভিব্যক্তিতে যেন নানান গল্প লেখা ছিল। শেষে একটা হালকা গলা খ্যাকারি দিল। মালা চমকে উঠে তাকালো। তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে দেখে তার প্রিয় মানুষটা উদয় একদম তার সামনে দাঁড়িয়ে আছে। মালা ভীষণ লজ্জা পেয়ে গেল, যেন কোনো গোপন কথা উদয় দেখে ফেলেছে। তার লাজুক মুখ লাল হয়ে উঠল, আর সে উদয়ের চোখের দৃষ্টিতে এড়িয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। উদয় মৃদু হেসে তার এই অস্বস্তি লক্ষ্য করল। একটু সামনে এগিয়ে এসে ধীর কণ্ঠে বলল, কি হলো মালা? মনে হচ্ছে কোনো গভীর চিন্তায় মগ্ন ছিলে। আমাকে বলবে না? মালা এক মুহূর্তের জন্য উদয়ের দিকে তাকালো। তার চোখে লজ্জা আর দ্বিধা মাখা। সে জানতো উজান আর পুষ্পের ব্যাপারটা এই মুহূর্তে বলা ঠিক হবে না। এই মানুষটার সামনে সবকিছু শেয়ার করার সাহসটাও যেন হারিয়ে ফেলল। তাই সে মাথা নেড়ে নরম স্বরে বলল, কিছু না, তেমন কিছু নয়। উদয় একটু কৌতূহলী হলেও মালার মুখের সেই রাঙা ভাব দেখে আর বেশি কিছু জানতে চাইল না। তার ঠোঁটের কোণে এক ফালি হাসি ফুটল। মালার এক মুহূর্তে দাঁড়াতে পারল না। তার ভিতরে অস্থিরতা যেন তাকে পায়ের নিচ থেকে সরিয়ে নিচ্ছিল। সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে দরজার কাছ থেকে একবার পিছন ফিরে উদয়ের দিকে চুপচাপ তাকালো। উদয় কখনো তার দিকে তাকিয়েছিল। তাদের চোখের সেই চুপচাপ কথোপকথন যেন হাজারটা না বলা কথার বহিঃপ্রকাশ। ঘর ছেড়ে বেরিয়ে এসে মালা জানালার পাশে দাঁড়ালো। তার মন তখনও আলোড়িত। কিভাবে এই সত্যগুলো উদয়কে বলবে, আর বলবে কিভাবে উদয় তা গ্রহণ করবে? এই চিন্তাগুলো যেন তাকে আরো গভীর করে ভাবনায় ডুবিয়ে দিল। উর্মির ফোন রাখতেই সঙ্গে সঙ্গে নিবিড়ের ফোন এলো পুষ্পর ফোনে। পুষ্প ফোনটি রিসিভ করেই নরম স্বরে বলল, হ্যালো। ওপাশ থেকে নিবিড়ের কণ্ঠে উদ্বিগ্নের মিশ্রণ স্পষ্ট। কেমন আছো পুষ্প? শরীর এখন কেমন আছে? ঘুম ভেঙেছে নাকি আমার ফোনে তোমার ঘুমে ডিস্টার্ব হলো? পুষ্প হালকা হাসি মিশিয়ে বলল, হ্যাঁ, ঘুম ভেঙেছে। আমি এখন হসপিটালে। নিবিড়ের কণ্ঠ মুহূর্তে চিন্তায় ভারী হয়ে গেল। ভ্রু কুঁচকে উদ্বিগ্ন স্বরে সে বলল, হসপিটালে? মানে কি হয়েছে তোমার? রাতে কি অসুস্থতা বেড়ে গিয়েছিল? আমায় কেন জানালে না? পুষ্প নিবিড়ের এতটা উদ্বিগ্ন হওয়া দেখে কিছুটা অবাক হলো, কিন্তু সেই দিকে খেয়াল না করে নিবিড়কে দ্রুত আশ্বস্ত করে বলল, না না, আমার কোনো সমস্যা হয়নি, আমি একদম ঠিক আছি। আসলে আমি পুলককে দেখতে এসেছি হসপিটালে। নিবিড় গভীরভাবে নিঃশ্বাস ফেলে বলল, ও আচ্ছা, কিন্তু তুমি এত সকালে নিজের এই শরীর নিয়ে হসপিটালে চলে এলে। পুলক কি আগে থেকে আরও অসুস্থ হয়ে পড়েছিল? না, সেরকম কিছু নয়, পুলক ভালো আছে। আমি এমনিতেই ওকে দেখতে এসেছিলাম। কাল ওর সাথে দেখা হয়নি তো তাই। নিবিড় এবার হালকা শাসন মিশ্রিত কণ্ঠে বলল, কিন্তু তোমার নিজের অসুস্থ শরীর নিয়ে এভাবে চলে যাওয়া তোমার একদম ঠিক হয়নি পুষ্প। তোমার ভাই অসুস্থ ঠিক আছে, কিন্তু তুমিও তো অসুস্থ। তোমার নিজের ওপর যত্ন নেওয়া উচিত পুষ্প। নিবিড়ের রকম শাসন পুষ্পর কাছে খুবই অপ্রত্যাশিত। পুষ্প কিছুটা অস্বস্তি বোধ করছে নিবিড়ের কথাই। তবু সে নিবিড়কে কিছু বুঝতে না দিয়ে বলল, আমি একদম ভালো আছি স্যার। আমায় নিয়ে এত দুশ্চিন্তা করার দরকার নেই। তবুও নিবিড়ের মনের অস্থিরতা যেন কাটছিল না। সে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি একটু হসপিটালে বসো, আমি এখনই আসছি। পুষ্প এবার যেন আরো অবাক হয়ে গেল। পুষ্প তাৎক্ষণিক সেই কথার বিরোধিতা করে বলল, না না স্যার, আপনার আসার দরকার নেই। আমার খুব একটা ভালো লাগছে না। আমি এখনই বাড়ি চলে যাব। আমার একটু বিশ্রামের প্রয়োজন। নিবিড় এবার আরো অস্থির হয়ে শাসন কণ্ঠে বলল, আমি বলেছিলাম না তোমার শরীর অসুস্থ, তোমার বিশ্রামের প্রয়োজন। তোমার শরীর কি খুব খারাপ লাগছে? তুমি কি একা বাড়িতে যেতে পারবে? তুমি একটু সময় বসলে আমি এক্ষুনি চলে আসতাম। না না, আপনার আসার দরকার নেই। আর তাছাড়া বাবা আমার সাথেই আছে। আমার কোনো অসুবিধা হবে না। আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। আমি এখন রাখি।
এই কথা বলে পুষ্প ফোন রেখে দিল। তার জন্য নিবিড়ের ওই রকম অস্থিরতা পুষ্পের কাছে অস্থির কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাই পুষ্প ফোন রেখে দিল। পুষ্প ফোন রেখে দিয়ে ঘুরে দাঁড়াতে তার সামনে এসে দাঁড়ালো এক প্রশস্ত বুক। ধাক্কা খেয়ে পুষ্প থমকে গেল। বুঝতে পারল সে মানুষটা ঠিক তার পিছনেই দাঁড়িয়ে রয়েছিল। ঘুরতেই মুখোমুখি ধাক্কা। পুষ্প ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আপনি? উজান এক দৃষ্টিতে পুষ্পর দিকে তাকিয়ে থেকে বলল। কার সাথে কথা বলছিলে? পুষ্প উজানকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ধীর পায়ে সামনে এগোতে গিয়ে বলল। কারোর সাথে না। কিন্তু উজান দ্রুত হাত বাড়িয়ে পুষ্পর হাত ধরে ফেলল। দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? আমি যে এখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ না? পুষ্প বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল। কেন এসেছেন আপনি এখানে? উজান মৃদু হাসল। তার চোখে একটা আত্মবিশ্বাসের ঝিলিক। ধীর অথচ দৃঢ় স্বরে বলল, সেটা তোমার না জানলেও চলবে, কিন্তু তুমি এই অসুস্থ শরীর নিয়ে এত ভোরে এখানে কেন এসেছো? ভাইয়ার সাথে কথা বলার এত তাড়া ছিল? পুষ্প অন্যদিকে মুখ ফিরিয়ে ঠান্ডা অথচ তীক্ষ্ণ কণ্ঠে উত্তর দিল, আমার শরীর নিয়ে আপনাকে ভাবতে হবে না। আর ভাইয়ের সাথে কথা বলার তাড়া তো থাকবেই। ভাইয়ের ঠিক ভুল নিয়ে কথা না বললে চলবে? কারণ আমি তো কারো মতো ভুলকে ঠিক আর ঠিককে ভুল বানিয়ে ফেলতে পারি না, তাই না? তার গলার গভীর রাগ উজান টের পাচ্ছিল। পুষ্পর প্রতিটি কথাই অভিযোগ আর অভিমানের সুর। সে জানে এই কথাগুলো সরাসরি তার জন্যই। তবু উজানের মুখে সেই চিরচেনা মৃদু হাসি। পুষ্প দেখো, ভুল ত্রুটি যাই বলো না কেন সবার মধ্যেই থাকে, কিন্তু সেই ভুলগুলো সংশোধন করা উচিত, তাই না? আমি চাই এই সংশোধন শুরু হোক পুলক আর উর্মিকে দিয়ে। তুমি তোমার বাবার সাথে কথা বলো। আমি চাই খুব তাড়াতাড়ি পুলক আর উর্মির ডিভোর্সটা হয়ে যাক। উজানের ঠান্ডা অথচ কর্তৃত্বপূর্ণ কথার পুষ্প ধৈর্যের বাঁধ ভেঙে গেল। চোখে অগ্নিদৃষ্টি নিয়ে সে ঘুরে দাঁড়ালো। তার কণ্ঠে তীব্র তিরস্কার। আপনাদের বড়লোকদের কাছে বিয়ে মানেই কি ছেলে খেলা, যে যখন ইচ্ছে চাইলেন সম্পর্ক গড়লেন, আবার যখন ইচ্ছে চাইলেন ভেঙে ফেলেন? উজানের চোখে মৃদু বিষণ্ণতার ছায়া পড়ল, কিন্তু তার কণ্ঠে তেমন কোনো পরিবর্তন এলো না। শান্তভাবে বলল, পুষ্প, এই বিয়েটা বিয়ে নয়। তোমার ভাই শুধুমাত্র জেদের বসে আমার বোনকে বিয়ে করেছে। এমন একটা সম্পর্কের কোনো ভিত্তি নেই। পুষ্প তৎক্ষণাৎ চোখে চোখ রেখে প্রশ্ন করল, তাহলে কোন সম্পর্কে ভিত্তি আছে আপনি বলতে পারেন? উজান চুপচাপ পুষ্পর দিকে তাকিয়ে থাকলো। সে চোখে গভীর দৃষ্টির সঙ্গে কিছুটা ব্যথার ছাপ। পুষ্পর প্রশ্নটা সহজ নয়, আর উত্তরটা আরো কঠিন। কিন্তু উজান জানতো এই লড়াইয়ে পুষ্পর প্রশ্নের চেয়ে তার দৃষ্টি বেশি শক্তিশালী। উজান কিছুক্ষণ পুষ্পর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে মৃদু স্বরে বলল, পুষ্প, তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে, কিন্তু সেই উত্তর আমি এখন দিতে চাই না। কারণ আমি কাল রাতেই বলেছিলাম সব কিছুর সময় হয়। পুষ্প তীক্ষ্ণ দৃষ্টিতে উজানের দিকে তাকালো। তার কণ্ঠে দৃঢ়তার স্পর্শ। আমি আপনার কাছ থেকে কোনো উত্তর চাই না। আমি চাই পুলক আর উর্মি সম্পর্কটা টিকে থাকুক। আর এই সম্পর্ক বাঁচানোর জন্য আমার যা যা করা প্রয়োজন আমি তাই করব। উজান এক পা এগিয়ে এসে ধীরে ধীরে বলল, পুষ্প, একটা সম্পর্কের ভিত্তি থাকে বিশ্বাস, সম্মান আর ভালোবাসায়। যেখানে এই তিনটির অভাব, সেই সম্পর্কটি টিকে থাকে না। আমি শুধু চাই আমার বোন একটা নতুন জীবন শুরু করুক, যেখানে সে সত্যিকারের সুখী হবে। এটা কি অন্যায় কিছু? পুষ্প হাসল, কিন্তু সেই হাসির মধ্যে ছিল তীব্র কটাক্ষ। তার কণ্ঠে তীক্ষ্ণ বিদ্রুপের সুর। আপনার মুখে সম্পর্কের সংজ্ঞা শুনে সত্যিই অবাক হলাম। কিন্তু আপনি কি জানেন, পুলক আর উর্মি এই সম্পর্কে বিশ্বাস, সম্মান, ভালোবাসা সবটাই আছে। কিছু ক্ষণিকের ভুল এই সম্পর্ককে তছনছ করতে চাইছে, আর সেই ভুলের জন্য দায়ী আপনি আর আমি। পার্থক্য একটাই, আপনি নিজের ভুল স্বীকার করতে পারবেন না, কিন্তু আমি তো করব। আমি একাই আমার ভুল স্বীকার করবো, আর এই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্যও শেষ পর্যন্ত লড়ব। পুষ্প এক মুহূর্ত থামল, যেন নিজের কথাগুলো আরো শক্তভাবে গুছিয়ে নিতে চাইছে। তারপর আরো দৃঢ় কণ্ঠে বলল, আপনার পরিবার হয়তো এই সম্পর্ককে সহজে মেনে নেবে না, কারণ আমরা তো আর আপনাদের মতো বড়লোক নই। আমাদের বাড়ি, আমাদের পরিচয় আপনাদের চোখে তুচ্ছ। আর উর্মি, সে সুন্দরী, সুশ্রী, অভিজাত পরিবারের মেয়ে। আমার মতো কালো আর কুৎসিত নয়। আপনি হয়তো কোনো এক শর্তের বেড়াজালে এই কালো কুৎসিত মেয়েকে বিয়ে করেছেন, কিন্তু
কিন্তু আমার ভাই কিন্তু আপনার বোনকে ভালোবেসেই বিয়ে করেছে। উজান পুষ্পর মুখে তাচ্ছিলের সঙ্গে উচ্চারিত কালো কুশ্চিত কথাগুলো শুনে ভেতরে ভেতরে গা জ্বলে উঠল। রাগে তার মুখ কঠিন হয়ে গেল, গলার স্বর চড়িয়ে বলল, আমি কেন এই কালো কুৎসিত মেয়েকে বিয়ে করেছি সেটা তুমি পরে গিয়েও জানবে পুষ্প। কিন্তু তুমি কেন বারবার পুলক আর উর্মির সম্পর্কে আমাদের সম্পর্ক টেনে আনছো? এর কি কোনো মানে হয়? পুষ্প দম যাওয়ার মেয়ে নয়, মাথা উঁচু করে দৃঢ় কণ্ঠে বলল, কারণ আমাদের সম্পর্কের কারণেই ওদের ভালোবাসার সম্পর্কে ফাটল ধরেছে। পুলক আর উর্মি একে অপরকে ভালোবাসে। ওদের এই সম্পর্ক কেউ ভাঙতে পারবে না, না আপনি না আপনার পরিবার। এটা আমি আজ পরিষ্কার বলে রাখলাম। উজান কিছুক্ষণ পুষ্পর চোখের দিকে তাকিয়ে থাকলো। তার চোখে যেন একটা চিরন্তন জেদ আর অভিমানের স্পষ্ট ছাপ। উজান জানে তার কালো গোলাপ কতটা শক্ত আর অবিচল হতে পারে, তাই গলা নরম করে বলল, তোমার ভাই যদি সত্যি আমার বোনকে ভালোবেসে থাকে আর আমার বোনও যদি তোমার ভাইকে চায়, তাহলে আমি নিজে তোমার ভাইয়ের হাতে আমার বোনকে তুলে দেব। এই কথা আমি তোমাকে দিলাম। পুষ্প কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর গভীর চোখে উজানের দিকে তাকিয়ে বলল, তখন আমি আপনার প্রতি সত্যি কৃতজ্ঞ থাকব। এই কথা বলে পুষ্প চলে যেতে চাইলে উজান তার হাত ধরে থামিয়ে দিল। শক্ত অথচ নরম গলায় বলল, কোথায় যাচ্ছ? তোমাকে এখনই আমার সঙ্গে বাড়ি যেতে হবে। এই শরীর নিয়ে এখানে আর বেশিক্ষণ থাকা সম্ভব নয়। পুষ্প ভ্রু কুঁচকে বিরক্ত কণ্ঠে বলল, আপনি কি করছেন? আমি বাবার সঙ্গে এসেছি, বাবার সঙ্গেই যাব আমি। উজান পুষ্পের কথা কর্ণপাত না করে তার হাত শক্ত করে ধরে টানতে টানতে বলল, তুমি আমার সঙ্গে যাবে, আর সেটা এক্ষুনি। পুষ্পের আগে গজগজ করতে করতে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু উজান এক বিন্দু সুযোগ দিল না। সে পুষ্পকে টেনে হাসপাতালের বাইরে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিল, তারপর নিজেও তার পাশে গিয়ে বসলো এবং গাড়ি স্টার্ট দিল। পুষ্প দাঁতে দাঁত চেপে বলল, আশ্চর্য, আপনি আমার উপর জোর কেন খাটাচ্ছেন? ইদানিং আপনার এই বদ অভ্যাসটা খুব বেড়ে গেছে। উজান এক পাশে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল, তুমি তো আমাকে ডিভোর্স দিতে চাও, তাই না? ডিভোর্সের আগে না হয় একটু জোর খাটালাম, পরে যেন আফসোস করতে না হয়। পুষ্প ভ্রু কুঁচকে মুখ ভেঙচি কেটে বলল, আপনার মুখে এই কথা শুনতে হলো? আপনি আমার জন্য আফসোস করবেন, আর সেটা আমায় বিশ্বাস করতে হবে? উজান মুচকি হেসে সোজা গলায় বলল, ঠিকই বলেছ, তোমার জন্য আমি কখনোই আফসোস করব না। উজানের মুখের কথাগুলো পুষ্পর কানে বাজল। তার অভিমানের দৃষ্টিতে জল চিকচিক করে উঠল। ভেতরে ভেতরে নিজেকে নিজে বলল, ঠিকই তো বলেছেন। আমার মতো মেয়ের জন্যে উনি কেন আফসোস করবেন? আমি তো আর শিলার মতো সুন্দরী নই। আমি তো শুধু কালো, কুৎসিত, একেবারেই সাধারণ। উজান পুষ্পর দিকে এক ঝলক তাকিয়ে বুঝতে পারল তার মনের অবস্থা, তবে মুখে কিছু না বলে সে মনে মনে বলল, তোমার জন্য আমি কখনোই আফসোস করব না। আফসোস করা হয় সেই মানুষদের জন্য যাদের চাইলেও কখনো পাওয়া যায় না। কিন্তু তুমি তো শুধুই আমার, সারা জীবন আমারই থাকবে। তাই তোমাকে নিয়ে আফসোস করার কোনো প্রশ্নই ওঠে না। তুমি আমার কালো গোলাপ, আমার অহংকার। গভীর ভিতর সেই অদ্ভুত নীরবতা ছেয়ে রইল, যেখানে কেউ কিছু বলল না, তবু দুজনের মনই একে অপরের কথাগুলো অনুভব করে চলল। রাহাত ফোন হাতে নিয়ে কিছুটা উত্তেজিত ভাব নিয়ে শিলার নম্বরে কল করলো। ওপাশ থেকে শিলা দ্রুত ফোন রিসিভ করে বলল, হ্যাঁ বলো রাহাত। রাহাতের গলায় স্পষ্ট বিরক্তি ফুটে উঠল। সে বলে উঠল, আমি আপনার সাথে আর কাজ করতে পারবো না শিলা ম্যাম। শিলা বিস্মিত স্বরে জিজ্ঞাসা করল, কেন, কি হয়েছে? রাহাত এক নিঃশ্বাসে সবটা উগড়ে দিল। কি আর হবে? আপনি কি করতে চাইছেন সেটা আমাকে পরিষ্কার করে বলছেন না। নিজের জায়গায় নিশ্চিন্তে বসে আছেন, আর আমাকে সব সামলাতে হচ্ছে। আপনি জানেন, কাল উজান চৌধুরী আমার নিবিড় স্যার মুখোমুখি হয়ে গিয়েছিলেন, আর একটু হলে সব কিছু নিবিড় স্যার জেনে যেতেন। আমি ঠিক সময়ে এসে পরিস্থিতি সামাল দিলাম, আর এই কারণে আমাকে নিবিড় স্যারের প্রচুর কথা শুনতে হয়েছে। এভাবে চলতে থাকলে উনি তো আমার উপর বিশ্বাসটাই হারিয়ে ফেলবেন। এভাবে কাজ করা সম্ভব না। আমি আর আপনার সাথে কাজ করতে পারবো না। শিলা হালকা হাসল, তার গলায় আত্মবিশ্বাস ঝরে পড়ল।
এত অস্থির হচ্ছ কেন রাহাত? তুমি কি ভাবছো কালকের ঘটনার কিছুই আমি জানি না? আমি সব জানি। আর তোমার কাজের জন্য তুমি যথাযথ পুরস্কার পাবে। এইসব নিয়ে ভাবনা ছেড়ে দাও। শোনো, আমাদের ফাইনাল খেলার গুটি এসে পড়েছে। আমি এখন তাকে এয়ারপোর্টে থেকে রিসিভ করতে যাচ্ছি। সে এলেই আসল খেলা শুরু করব। তুমি শুধু আমার সঙ্গে থেকো আর দেখো আমি কিভাবে সবটা সামলাই। রাহাত কিছুটা অবাক হয়ে বলল। কে আসছে? শিলা রহস্য মাখা কণ্ঠে উত্তর দিল। আসুক আগে, তারপর তুমি নিজেই দেখে নিও। এই বলে শিলা ফোন রেখে দিল। শিলার কথা শুনে রাহাত কিছুক্ষণ স্থির হয়ে রইল। তার মনের ভিতর অদ্ভুত এক দ্বন্দ্ব চলছিল। শিলার রহস্যময় আচরণ তাকে আরো বেশি অস্বস্তিতে ফেলে দিল। সে মনে মনে ভাবল, শিলা এভাবে রহস্য করে সবকিছু গোপন রাখছে কেন? সে কি সত্যিই পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে, নাকি কোনো বড় বিপদের দিকে এগোচ্ছি আমরা? আর এই ফাইনাল গুটি বলতে সে আসলে কাকে বোঝাচ্ছে? রাতের আকাশের চাঁদের আলো ঠিকরে পড়ছে জানালার কাছে। পুরো প্রকৃতি যেন নিস্তম্ভ, অথচ হৃদয়ের ভিতর অদ্ভুত এক সুর ভাসছে। অন্ধকার ঘরে মৃদু বাতাসের সঙ্গে মিলেমিশেছিল অল্প আলো। মালা ঘরের ভিতরে ঢুকে দেখে পুরো ঘর অন্ধকার। মালা ঘরের লাইট অন করতে গেলে পিছন থেকে পুরুষালী কণ্ঠে কে একজন বলে উঠল। লাইট অন করো না মালা, এতদিন অন্ধকারে থেকে অতিরিক্ত আলো আমার সহ্য হয়। মালা পিছনে তাকিয়ে দেখে উদয় র্যাগিং চেয়ারে বসে আছে, কিন্তু মালা ঘরে ঢুকে সেটা খেয়ালই করেনি। মালার পরনে মেরুন রঙের শাড়ি। মালা এগিয়ে গিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। জানালার পাশে দাঁড়ানোর ফলে এই অন্ধকারের মধ্যেও বাইরের চাঁদের আলো মালার মুখে এসে উপচে পড়ছে। এই অন্ধকারে চাঁদের কিরণে উদয় যেন মালাকে প্রথম দেখতে। তার কাছে মনে হচ্ছে তার অন্ধকার জীবনে মালা যেমন করে তার আলোর দিশারি হয়ে তার জীবন এসেছিল, ঠিক তেমনি এই অন্ধকারেও মালার মুখটা আলো হয়ে তার সামনে ফুটে উঠেছে। মালার চুল খোলা ছিল, তাই জানালার ফাঁক দিয়ে মৃদু বাতাসে তার খোলা চুলগুলো উড়ছে। উদয় এক দৃষ্টিতে তাকিয়ে আছে মালার দিকে, যেন সে এক প্রতিমা, পৃথিবীর সমস্ত সৌন্দর্যের কেন্দ্র। তার চোখে এখন মালাকে দেখার এক অনিবার্জনীয় আকর্ষণ, যেন হৃদয়ের গভীরতম অনুভূতি প্রথমবার প্রকাশ পেতে চলেছে। মালা মৃদু হেসে বলল। এই কথা বলে মালা কিছুটা অভিমানী ভঙ্গিতে মুখ ফিরিয়ে নিল। উদয় ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে জল চিকচিক করছে, গলার স্বর ভারী তবু গভীর ভালোবাসায় ভরা। জানো মালা, আমি যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম সেদিনে মনে হচ্ছিল আমি প্রথম পৃথিবীটা দেখতে পেলাম। তোমার চেয়ে সুন্দর আর কিচ্ছু হতে পারে না। মালা একটু লজ্জা পেল। তার চোখে আনন্দ আর গাল জুড়ে হালকা লাল আভা। মালা লজ্জায় উদয়ের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে পড়ে দাঁড়ালো। উদয় ধীরে ধীরে তার হাত বাড়িয়ে মালার কাছ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে গলার ঘাড় উন্মুক্ত করল। উদয়ের আলতো হাতের স্পর্শ মালার পুরো শরীরে শিহরণ সৃষ্টি করছে। মালার শ্বাস ভারী হয়ে উঠল। উদয় মালার উন্মুক্ত ঘাড়ে নিজের ঠোঁটের স্পর্শ দিতে লাগলো। এবার যেন মালা পুরোপুরি নেতিয়ে পড়েছে। অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ল দুজনের ভিতরে, যেন পৃথিবী থমকে গেছে। সময় থেমে আছে কেবল তাদের জন্য। উদয় মালাকে কোলে তুলে নিয়ে এগিয়ে গেল সূর্যের দিকে। মালা উদয়ের শার্টের কলার খামছে ধরে মুখ লুকিয়ে রেখেছে উদয়ের বুকে। কোনো কথা বলার শক্তি পেল না সে। তাদের দুজনের চোখে ভালোবাসার প্রতিজ্ঞা যেন পুরো আকাশ জুড়ে। অস্ত্র চোরাচালানের পরিকল্পনা অভিযানে যখন স্ন্যাক গ্যাং এবং টাইগার গ্যাং প্রথমবারের মতো একত্রে কাজ করে, টাইগার তার গ্যাংকে এমনভাবে সাজায় যেন তাদের ক্ষমতা ও দক্ষতা ও বিশ্বস্ততা স্ন্যাক গ্যাংয়ের কাছে প্রশংসিত হয়ে ওঠে। এই চতুর্যপূর্ণ পদক্ষেপে চোরাচালান সফলতার সঙ্গে সম্পন্ন হয়। যদিও উজান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের একজন স্পেশাল সদস্য ছিল, তার কাজই ছিল এই মাফিয়া জগৎকে চিরতরে মুছে ফেলা। এই মাফিয়া জগতের অন্ধকারের বিপরীতে কাজ করছিল উজান। তার একমাত্র লক্ষ্য ছিল এই মাফিয়া সাম্রাজ্যকে শিকড় থেকে উপড়ে ফেলা। ইতিমধ্যে সে ট্যাংরাফুটি কাতারের মাফিয়াদের মুছে ফেলেছে। তাদের এমন ভাবে ফাঁদে ফেলেছে যে তারা আইনের চোখে ধরা পড়ার পর একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু এখনও রয়ে গেছে রুই এবং বোয়ালের মতো বড় মাপের কিছু গ্যাং। তাদের মধ্যে উজানের আসল লক্ষ্য এই স্ন্যাক গ্যাং, কারণ এই স্ন্যাক গ্যাং আছে নিশি আর তার মায়ের আসল রহস্য। কিন্তু এই স্ন্যাক গ্যাংয়ের কিং তার চতুরতা ও সুনিপুণ পরিকল্পনায় কাজ করে।
তার আসল অবস্থান বা পরিচয় সবার কাছে এরকম রহস্য। তাই উজান স্র্যাং গ্যাংয়ের আস্থাভাজন হয়ে তাদের সঙ্গে কাজ করছে, যাতে পর্দার আড়ালের কিংয়ের অবস্থান চিহ্নিত করার জন্য।